নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প, যা করার ভেবে করো। প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য গল্পটি পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প, যা করার ভেবে করো। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কি রে, ঠাকুর নমস্কার করেছিস? হ্যাঁ। সাবধানে বেরোস, তুমিও সাবধানে যেও। হ্যাঁ, মেয়েটাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি কিন্তু পাওয়ার লুমের ওখানে চলে যাব। ঠিক আছে, আমাকে পৌঁছে একটা ফোন করে জানিয়ে দিও। সকালবেলায় রান্না বান্না করতে ব্যস্ত বর্ণালী। মেয়েকে স্কুলে পাঠানোর জন্য একটু বেশিই সকালে উঠতে হয়। শীতের মধ্যে গরম কম্বল ছেড়ে ওঠা বেশ কষ্টকর একটা ব্যাপার, কিন্তু মেয়ের জন্য এইটুকু তো করতেই হবে। তাড়াতাড়ি উঠে কোনো রকম প্রাতঃকর্মটুকু সেরে চট জলদি রান্নাঘরে গিয়ে মেয়ের খাবার আর টিফিন তৈরি করতে হয়। বাড়িতে সদস্য সংখ্যা বলতে 7-8 জন মতো। প্রত্যেকের জন্যই আটা মেখে রুটি করা, তারপরে তরকারি করা, এরপরে মেয়ের জন্য তো টিফিন আছেই। একার পক্ষে বেশ খাটুনি পড়ে যায় বর্ণালীর। মাঝে মধ্যে বাবা উঠে সাহায্য করেন, তবে বয়স্ক মানুষ পেরে ওঠেন না। তার উপরে যা কনকনে ঠান্ডা পড়ে সকালের দিকে, তাতে তো আরই হয় না। বেশ কদিন মেয়েটার স্কুল কামাই গিয়েছে। এই যে ওয়েদার চেঞ্জের জন্য জ্বর জারি হয়েছিল, আজ তাই অনেকদিন পর মেয়ে স্কুলে যাচ্ছে। ওর পছন্দের টিফিনটা করে হাজবেন্ডকে খাইয়ে মোটামুটি গুছিয়ে এখন একটু ব্রেকের সময়, কমসে কম 15 থেকে 20 মিনিট। বাসি বিছানা তুলতে তুলতে, ঘরটা ঝাড় দিতে দিতে একটু গল্প শোনা, অথবা মনের খোলামেলা কয়েকটা গান শোনা। এই গান আর এইটুকু সময়ে সারা দিনের কাজের জন্য যথেষ্ট পরিমাণ অক্সিজেন সঞ্চার করে বর্ণালীর শরীরে। গানই শুনছিল আজ। হঠাৎ করে নিচে মায়ের কণ্ঠস্বরে বিচলিত হয়ে পড়ে বর্ণালী। সিঁড়িঘরের কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করে, চিৎকার করছো কেন? কি হয়েছে? শিগগিরই নিচে আয়, একটা খবর আছে। দেরি করে না বর্ণালী। এলো চুলগুলো একটা ক্লিপ দিয়ে আটকিয়ে তাড়াতাড়ি ঝাঁটা হাতেই নিচে নেমে পড়ে। ফোনটা ওপরেই রয়ে গেল। থাক, পরে নিয়ে আসা যাবে খন। বলো কি হয়েছে? আর বলিস না, তোর পিসির ছেলেটা, ওকে নাকি ভূতে ধরেছে। কি কি বাজে কথা বলছো? ঠিকই বলছি, এই নে ধর, খোকা ফোন করেছে। আমি ফোন কানে দিতেই ফোনের ওপার থেকে হাজবেন্ড বলল, কোথায় ছিলে? নিচে, মা ডাকলো তাই চলে এলাম। কেন, কি হয়েছে? মেয়েকে পৌঁছে দিয়েছি, পাওয়ার লুমে চলে এসেছি, তাই পৌঁছে ফোন করলাম। কিন্তু মা যে বললো অন্য কথা, পিসি শাশুড়ির ছেলেকে নাকি ভূতে ধরেছে। আরে ছাড়ো, আমি আসছি, হঠাৎ করে দাদা মোড়ের মাথায় দাঁড় করিয়ে দিল।
মেয়েকে নিয়ে তাড়াহুড়ো ছিল, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারলাম না, কিন্তু চোখ মুখ দেখে মনে হলো সত্যি সিরিয়াস কিছু একটা হয়েছে। কিরকম? আমাকে বলছে রাত হলেই নাকি ওর একটা কেমন গা ছমছমে ভাব হয়, ভয় করে, কে যেন ওকে ডাকে। শুধু তাই না, আজ 5-6 দিন হলো কাউকে একটা ঘরের ভেতর ঢুকতেও দেখে, বেরোতে আর দেখে না। বাজে কথা যত। রাখো, আমিও ঠিক এইভাবেই ওকে হাট করে সরিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। কিন্তু আমার মনে হয় বিষয়টা একটু ভেবে দেখা উচিত। মা বাবাকে তো বললাম, যদি ওরা একটু ভেবে চিন্তে দেখে। আমি বাবু আমার কাজ নিয়েই ব্যস্ত, ওসব বুজরুকিতে সময় দিলে আমার চলবে না। সকালে রান্নাঘর, নিজের বাসি ঘর, ভেজানো জামা কাপড় সবটা একা হাতেই সামলাতে হয়। কাজেই মন দিয়ে ডাল রান্না করছিলাম। আধ কাঁচা আধ পাকা টমেটো দিয়ে ডাল, ফোড়নে ওই সর্ষে আর শুকনো লঙ্কা, সবে হাঁচি হুঁচি দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নামিয়েছি, এমন সময় পেছন থেকে হঠাৎ বর্ণালী, কেঁপে উঠলাম রে ভাই। বাবারে বাবা, নিজের বুকে নিজেই একটু থুতু দিলাম। বললাম, দাদা কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, মামা মামি ঘরে আছে? হ্যাঁ, ঘরেই আছে ওরা। যাও ভেতরে যাও। তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন দাদা? কি হয়েছে? আমার পিসি শাশুড়ির ছেলে, বয়সে আমার হাজবেন্ডের থেকে 7-8 বছরের বড় হবে, বেশ বয়স্ক, বাড়িতে একাই থাকে। এই তো মুখোমুখি সামনের বাড়িটাই ওর। আমার এই বাড়ি চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু ওর বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা নয়। পায়খানা বাথরুমটাও বাড়ির থেকে 20 হাত মতো দূরে। বাড়িটা অ্যাডবেস্টারের ছাউনি দেওয়া, দুদিকে দুটো ঘর, বারান্দার দিকে ছোট্ট একটা ঘর মতো, সেটাই রান্নাঘর। তাছাড়া বাকিটা খোলা বারান্দা, যেখানে সর্বক্ষণ বড় বড় পর্দা দিয়ে ঘেরা থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা, আমি শুধু ভাবি গরমের সময় সন্ধেবেলার দিকে বাতাস যাতায়াত করে কি করে এই গুমোট বাড়িটার মধ্যে। বাড়ির পেছন দিকে গ্রিলের দরজাটা খুললেই সেখানে পায়খানা বাথরুম আর একটা টিউবওয়েল আছে। ওই টিউবওয়েলের জলই ভরসা, ট্যাঙ্কিও বসানো নেই, জলের লাইনও করা নেই। কাজেই একেবারেই ছিমছাম একটা বাড়ি। বাড়িটা রং করা হয়েছিল দাদার বিয়ের সময়, সেও প্রায় 6-7 বছর আগের কথা। দাদার বিয়ের বউ ভাতের দিন রাত্রেবেলা খেয়ে দিয়ে আসার পরই আমার হাজবেন্ডের গায়ে পক্স উঠেছিল। সে কি জ্বালা! হাজবেন্ডের পক্স ওঠার দিন 16 মাথায় মেয়েটার গায়ে পক্স উঠল, আর মেয়ের সাথে আমারও, এমনকি মায়েরও। গোটা পরিবারটা পক্সে ভুগেছিলাম। সেই সব কথা না হয় অন্য একদিন বলা যাবে। এখন বলি মধ্যা কথাটা কি দাঁড়ায়। বাবা মাকে ডেকে দিলাম হাতের কাজটা ফেলেই। তারপরে ফিরে এসে আবার খোপাটা বেঁধে নাইটিটা ঠিক মতো গুটিয়ে নিয়ে কেটে রাখা কুমড়োগুলো জলে ধুয়ে হলুদ নুন আর সামান্য একটু চিনি মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভাজছি, এমন সময় শুনতে পেলাম বাবা বেশ চিৎকার দিয়ে উঠলেন। বললেন, ইষ্টরাম করিস না নাকি? ভয় পাস মানে? এগুলো কি বলেছিস তুই খোকাকে? মামা মামা আমার খুব ভয় লাগতেছে, কদিন ধরে খুব ভয় লাগতেছে। কেন, কিছু দেখেছিস? ভূত টুত? আচ্ছা, তোর এগুলো কি হলো বলতো? সুস্থ সবল ছেলে, খেটে খাওয়া শরীর, এমন কেন হয়ে গেছিস বলতো? চোখের তলায় কালি পড়ে গেছে। ইস, রাতে ঘুমোস না? মামি মামি ঘুম আসে না, ঘুম আসে না। ও ঠিক 2:30-3টের সময় ঢোকে ঘরে, ঢুকে ও বসে থাকে মামি, ও ঘর থেকে বেরোয় না। আমি ওকে ঢুকতে দেখেছি। ঘরে কি লাইট জ্বালিয়ে ঘুমোস? না। তাহলে কে ঢোকে কে বেরোয় কি করে বুঝিস? ঘর তো অন্ধকার থাকে। আর তোর ঘরে তো ওই বুড়োদার শোবার কথা ছিল, উনি শোয় না? না, উনি শোয় না, উনি তীর্থ ভ্রমণ করতে গেছে বৃন্দাবন।
আর তাছাড়া ওনারই তো বয়স প্রায় 80-র কাছাকাছি। ওনাকে আমি সামলাবো না উনি আমলাকে সামলাবে বলো তো? সেভাবেই তো বুঝতে পারছি রে বাবা, সামলানোর কথা তোর ওনাকে, কিন্তু এসবে আমি কি করি বলতো? আমার তো হাত পা বাঁধা। তোর মামাকে বলে দেখ। মামা মামা আমার খুব ভয় লাগতেছে মামা। রোজ রাতে ও আমারে আসে, ও ও ও ও আমারে ও আমারে কইছে আমি আমি যেখানেই থাকবো ও ও আমার পেছন পেছন থাকবে। আমার নাকি একাই থাকতে হবে, নালে ও তো আসবে না। কিন্তু ও এলেই বা তোর কি লাভ? তোর উপকারে লাগে না অপকারে লাগে? কোনো কোনো কমে লাগে না মামা, আমার আমার খুব খুব ভয় করে। ওই জন্য 2 দিন ধরে রাতে আমি এখানে ঘুমাই না। ঘুমাস না মানে? তোর বাড়ি ফাঁকা থাকে নাকি? হ্যাঁ, বাড়ি ফাঁকা থাকে, আমি ঘুমাই না। আমি গতকাল সাগরের বাড়ি গিয়ে ঘুমাইছিলাম। ওদের বাড়ি ভর্তি লোকজন, সাগর আমার সঙ্গেই ঘুমাইছে, অসুবিধা হয় নাই। ওই রাতে কেউ আসে নাই, আমি একা থাকলেই আসে। তোর মাথায় এইসব কে ঢুকিয়েছে বলতো? এসব ভয় তোর মাথায় কে ঢুকিয়েছে কালু? কেউ না কেউ তো তোকে এসব বুজরুকির কথা বলেছে, যার জন্য তুই ভয় পেয়েছিস। ভয় 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 আমি 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 ভয় পাইছি মামা, খুব ভয়। হ্যাঁ, ও আমারে আমারে ছাড়বে না। কে তোকে ছাড়বে না? এমন করে কেন পাগলের মতো বলছিস? বাবাটা বাচ্চা আছে কিনা জানি না, সেই যে ঘর ছাইরা গেল তো গেলই, আজ বছর 2 হতে আসলো। আচ্ছা মামা, আমার বাবাটা মরে নাই তো? মরার পরে আমার কাছে হয়তো আসে জল নেওয়ার জন্য, মরার পর মনে হয় শান্তি পায় নাই। এগুলো কি বলছিস কালু? তোর বাবা যখন ঘর ছেড়ে চলে গেল তখন তো তোর মা সামনেই ছিল, তোরা তো কেউ আটকানোর চেষ্টা করলি না। শেষের দিকে তোর বাবারও মাথা খারাপ হয়ে গেছিল। মনে পড়ে তোর বাবা আমাকে বলতো রাত 2:30-3টের সময় কে তাকে ডাকে? তুইও তো বলতি যখন তোর বউটা তোর সঙ্গে ছিল। রাত 3টে 3:30টের সময় ঘরের ভেতরে তোর বাবা আগুন জ্বালায়, প্রদীপ জ্বালায়, একা একা বিড়বিড় করে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, আমি তো কইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই করতো মামি। মামি আমারও ঠিক ঠিক তাই হয়, ঠিক তাই হয়। আমারে ওরা কইছে ও নাকি আমার পিছু ছাড়বে না, কিচ্ছু পিছু ছাড়বে না। তুই সম্পূর্ণাকে একবার ফোন করেছিলি? করছি। ও আমার কাছে আর আসবে না মামি। মামি মামি ও তো ভালোই ছিল মামি, ও খুব ভালো মেয়ে, আমার সঙ্গে সংসার করার জন্য আইছিল। কেন আমার সঙ্গে এরম হইল কও তো? কেন কেন আমার ছাড়া চলে গেল মামি? তোর মা যদি তোর সঙ্গে থাকতো রে বাবা, তাহলে এসব কিচ্ছু হতো না। তুই বল, একটা 18-19 বছরের মেয়ে তোর সঙ্গে ধুমধাম করে তার বাবা মা বিয়ে দিল, সংসারও করলো মেয়েটা গুছিয়ে। মাঝখান থেকে তোর মা কি করলো? তোর ছোট বোনের সাথে চলে গেল, সেই ছোট বোনের সংসার সামলানোর জন্য, তার বাচ্চা সামলানোর জন্য। সে অসুস্থ তাই, জামাইয়ের তো যথেষ্ট ক্ষমতা ছিল, কাজের লোক রেখে সে তো করাতে পারত। তোর মা মাতৃত্বের টানে গেল, কিন্তু তোকে তো রেখে গেল রে। আর তোর বাবার স্বভাব চরিত্র কোনোদিনই খুব একটা ভালো ছিল না। তোর মাকে তো বিয়ের পরে কম জ্বালায়নি, মারধর পর্যন্ত করেছে। এবার সেই লোক আর তোর বউটা ওই বাড়িটায় একা একা থাকবে, তুই বাড়ির বাইরে থাকবি। 7 দিন 8 দিনের নামে দিল্লি, বোম্বে, রাজস্থান এসব জায়গায় তুই মোজাইকের কাজ করে বেড়াবি। তা তো হয় না বাবা। আবার তোর বউ বাপের বাড়ি গিয়ে থাকবে, তাহলে তোর বাপটাকে দেখাশোনা কে করবে? এই জন্যই তো তোর বউয়ের বাপের বাড়ি থেকে তাকে নিয়ে গেল। কিন্তু তোর বউয়ের বাপের বাড়ির তো কোনো দোষ আমি দিতে পারবো না কালু। ওরা বলেছিল তোর মা যদি তোর বোনের সংসার ছেড়ে এখানে এসে থাকে তবে তোর বউটাও থাকবে, বলেছিল তো? হ্যাঁ, কইছিল মামা, কইছিল। আচ্ছা মামা, মা তো এখন চলে আইতে পারে কও? এখন তো বোনের ছেলেটা বড় হইছে, সব পারে একা একা। এখন মায়ের কিসের চিন্তা? তোর মাকে সবটা বলেছিস? হ্যাঁ কইছি। আমার একটু সকালবেলা খোকা ফোন করে জানালো যে মা, দাদার এই অবস্থা। খোকাকে তুই বলেছিস, সে ভালো কথা বাবা, কিন্তু আমরা কি করতে পারি বল? আমাদের তো হাত পা বাঁধা। তাছাড়া কে তোকে রাত্রেবেলা এসে ভয় দেখাবে? কার খেয়ে কাজ আছে? তোর বাড়িতে এমন কোনো দুর্মূল্য জিনিস নেই যেটার জন্য তোকে ভয় দেখাবে।
বা তোর এই ভিটে মাটি নিতে চাইবে। কি লাভ বলতো? আর এত বড় ক্ষতি আশা করি কেউ করতে পারবে না। আমার মনে হচ্ছে কেউ তোকে ভয় দেখিয়েছে, তোর ব্রেন ওয়াশ করেছে। হ্যাঁ হ্যাঁ, ব্রেন ওয়াশ ছাড়া আর কি হতে পারে? খেয়েছিস কিছু সারাদিন? না। তুই সকাল থেকে কিচ্ছু খাসনি? না, কিছু খাই নাই। মামি মামি আমি এই কথাটা সবাইরে কইছি, আমার বন্ধু বান্ধব সবাইরে। আমার কথা কেউ বিশ্বাস করে না মামি, কিন্তু ওরা আমারে কইছে। কারা কারা বলেছে? ওই যে কুমুদনগরের ওঝা, ওরা কইছে আমারই নাকি ভূত ঝাড়াইতে হবে, আমার ঘরে যজ্ঞ করতে হবে। কারা বলে আমার বাড়িতে আসে, থাকে, কথা কয়, আর সে আমার পিছু ছাড়বে না যতক্ষণ না যজ্ঞ হচ্ছে। আমারে মাদলিও নিতে কইছে, তাহলে নাকি আমি ভালো হয়ে যাব। এসব তোকে কে বলে? ইষ্ট নাম করিস না? বীজ মন্ত্র মনে আছে? ভুলে গেছিস নাকি? খানিকক্ষণ বিড়বিড় করে কালুদা। আমি বুঝতে পারলাম এই বিষয়ের মধ্যে আমার খুব একটা নাক গলিয়ে লাভ নেই। তবে এইটা আমি বেশ ভালো, মানে ক্লিয়ারলি বুঝতে পেরেছি, একাকিত্ব একটা মানুষকে গ্রাস করছে। আজ দীর্ঘ কয়েক বছর ধরে পিসি শাশুড়ি এখানে থাকেন না। পিস শ্বশুর বছর 2-3 আগেই ঘর ছাড়া হয়েছেন চিরদিনের জন্য। কোথায় আছেন না আছেন কোনো খোঁজ খবর নেই। দাদা বিবাহিত ছিল, কিন্তু পিসির জন্য তার সংসার হয়নি। তাছাড়াও দাদার পাড়াতে বেশ সুনামও আছে। ওই কিছু কিছু ছেলেপুলে থাকে না, পরের সংসারে সাহায্য করার জন্য সব সময় ছুটে যায়। কিছুদিন আগেও হাজব্যান্ডের সঙ্গে বাইকে করে যেন কোথা থেকে ফিরে আসছিলাম, হঠাৎ করে চোখ পড়লো দাদার দিকে। দেখি দাদার ওই স্কুটির মধ্যে এ পাড়ার না বে পাড়ার কালো ভুমসো মারা কতগুলো মহিলা, বিবাহিতা, দাদার সামনে পেছনে আষ্টে পৃষ্ঠে তাকে ঘিরে বসে রয়েছে। 3টেই বিবাহিত মেয়ে, স্কুটির মধ্যে চেপে বসা। দাদা চালাচ্ছে, একটা বলদা যাকে বলে। লোকে মাথায় টুপি পরিয়ে নিজেদের কাজগুলো হাসিল করে নেয়। এই কারণেও বউটার সাথে প্রায় দিনই অশান্তি লেগেই থাকতো। যতদিন ঠাকুমা জীবিত ছিলেন ততদিন বউটাকেই দোষারোপ করে গিয়েছেন উনি। আসলে নাতনি অন্ত প্রাণ ছিলেন তো, ওই নাতির দোষ উনি চোখে দেখতে পারতেন না। পিসি শাশুড়ি থাকে না বলে সেই বাড়ির মেয়েকে কেউ এখানে রাখতে চায় না। বাড়িতে মেয়েটা একা একা থাকবে, ওটা কেমন দেখায়। রইল বাকি এবার দাদার মামার বাড়ি, অর্থাৎ আমার এই বাড়ির কথা। মামা মামি ছোটবেলা থাকতে অনেক করেছেন, আমি শুনেছি। তবে বড় হওয়ার পরে সব কিছু থেকেই হাত পা গুটিয়ে নিয়েছেন। যার সংসার যার যার, কেউ কারোটায় মাথা ঘামাতে একদমই পছন্দ করে না। তবে এখন যেটা বুঝতে পারছি সেটা হলো এই, যেটা ওই পিস শ্বশুরের হয়েছিল সেইটাই হয়েছে এরও। মস্তিষ্কের ব্যায়ামও, ভয় পাওয়া। আর এই ভয়টাই একটু একটু করে মানুষকে শেষ করে দেয়। হঠাৎ করে আমার কাছে মা এসে বললেন, কালকের খাবার আছে না? কালকের খাবার কেন? আজ সকালেই তো রুটি করেছিলাম, এক্সট্রা আছে বোধহয় 2-3টে, দেব? ওই রুটিগুলো হটপটের মধ্যেই ছিল, তাই গরম ছিল। গরম রুটি, একটু পাটালির গুড় আর একটা কলা খেতে দিলাম দাদাকে। এমন করে খেলো যেন কতদিন খায় না। বাবা বললেন, দুপুরবেলা এখানেই খেয়ে নিস, ভালো করে স্নান কর সুন্দর করে সাবান শ্যাম্পু দিয়ে, তারপরে ঘরে গিয়ে ধূপ জ্বালা, ঠাকুরের কাছে বস। তোর মামি দরকার হয় গুরুকে দিয়ে তোকে আরেকবার দীক্ষা দিয়ে দেবে। তাহলে মামা আমি আর ঘরের মধ্যে কোনো যজ্ঞ করবো না? তাহলে ওরা আমারে কইছে বাজারঘাট কিচ্ছু করতে হবে না, শুধু একটা মোটা টাকা ওদের হাতে ধরাই দিতে, ওরা তাহলেই সব একা একাই কইরা নেবে। তোকে সম্পূর্ণ মানুষ ভূতে পেয়েছে, বুঝলি কালু? মানুষ ভূতে। কি যে করছিস? দুপুরবেলা আয়, তারপর না হয় কথা হবে।
দুপুরবেলা আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। মাথাটা খুব ধরেছে, শরীরটাও ম্যাচম্যাচ করছে। গত কয়েকদিন মেয়েটা অসুস্থ ছিল তো, এবার বোধহয় আমিও বিছানায় পড়ব, শরীরের এমনই অবস্থা। হঠাৎ করেই 2:30টা নাগাদ শুনতে পেলাম মা ও বাড়িতে গিয়ে দাদাকে ডেকে নিয়ে এসেছে। স্নান করেছে, ধূপ ধুনোও নাকি ধরিয়েছে ঠাকুরের কাছে। দীক্ষা নিয়েছিল এক সময়, তবে সেই দীক্ষা না মানতে মানতে এমনই এখন অবস্থা যে বীজ মন্ত্রটাও ভুলে গেছে। খেতে বসে ওদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। বাবা বারবার ধমকের স্বরে কথা বলছিলেন, আর মাও অনেকবার বোঝানোর চেষ্টা করলেন। শেষ পর্যন্ত বললেন, তুই এক কাজ কর, তোর যখন রাত্রেবেলা ঘুম আসে না, ভয় করে, তুই আমাদের ঠাকুর ঘরে ঘুমো। ঠাকুর ঘরের পাশেই তো আমরা ঘুমাই, কোনো অসুবিধে হবে না, আর দরজাটা খোলাই থাকবে। প্রয়োজনে তুই ঘরের আলো জ্বেলে ঘুমাস। আমার এমনি অসুখ আছে, রাতভর ঘুম হয় না। কি গো, তোমার কোনো আপত্তি নেই তো? বাবা আর কি বলবেন, স্ত্রীর কথাই শেষ কথা। বললেন, তুমি যা ভালো বোঝো করো। হুমা, দেখলাম দাদা এক চান্সে রাজি, কোনো রকম না টা কিচ্ছু বলল না। মা বললেন, কিন্তু ছোট খোকা যখন বাড়ি থাকবে না, তখন কিন্তু ছোট বৌমা আমার কাছে এসে ঘুমোয়। সেটা কোনো ব্যাপার না মামি, আমি তখন নিচে বিছনা কইরা একটা মাদুর পাইতে শুয়া পড়বক্ষণ। ও, নিচে ঘুমোতে পারবি? অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এবার থেকে এখানেই খাওয়া দাওয়া করিস। তোর মা আসবে না? মাকে ফোন করিসনি? করছি, মা কইছে ওই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসবে, টিকিটও নাকি কাটা। তাহলে মা যতদিন না আসে ততদিন আমি তোমার কাছেই ঘুমাই। তাই ভালো, সেটাই ঠিক আছে, এখানেই ঘুমো। বুঝলি, তোর এখন দরকার মানুষের মধ্যে থাকা, তবে তোর ভেতর থেকে এই ভয় ভীতি দূর হবে, না হলে তুই ভয়ে ভয়ে শেষ হয়ে যাবি রে বাবা। আমিও ওপর থেকে কথাটা শুনে বেশ খানিকটা নিশ্চিন্ত হলাম। হাজবেন্ডকে ফোন করে পুরো খবরটা জানাতে সেও বেশ খুশি। বলল, যাক, অন্তত মানুষের মতো কথা বলেছে। বেচারা অসহায়, কিরকম জীবন বলো ওর। পিসি মানে মা থাকতেও মা কাছে থাকে না, বাপ থাকতেও নেই, আর বউটা সে তো ওদের দোষে আর এলো না। কাকে দোষ দেব বলো? যাই হোক, আমার কাজ বাড়লো আর কি। কাজ বাড়লো মানে মানে একটা মানুষ খাওয়া মানে তো আর তাকে রোজ রোজ সিদ্ধ সাদ্দা দেওয়া যায় না, অন্তত ঝোলে ভাতে তো দুটো দিতে হবে। আরে তা নিয়ে চিন্তা করছো কেন? সে আমি তোমাকে রাত্রেবেলায় সাহায্য করব, তাতে কোনো অসুবিধা নেই। দেখা যাবে খেয়ে কাকে সাহায্য করে। সেই দিন রাতে তাড়াতাড়ি রান্না বান্না করে ফেললাম। শরীরটাও টায়ার্ড, মেয়ে স্কুলে গেছে, পরের দিনটা ছুটি, তাই বাঁচা গেছে, একটু ভালো করে ঘুমোনো যাবে। এইবার আমার এই বাড়ির একটা বর্ণনা দিই। বাড়িটা মোটামুটি ওই 3 কাঠা জায়গার ওপরে। 3 কাঠা জায়গায় লম্বালম্বিভাবে বাবা মা বাড়িটা না করে যদি পাশাপাশি রুমগুলো সাজাতেন, তাহলে অনেকটা জায়গাও সামনে থাকতো, আর বাড়িটাও দেখতে ভালো লাগতো। লম্বালম্বিভাবে বাড়িটা তৈরি করার জন্য আমার পেছন দিকে ঘর পড়েছে, আর ছোট জনের ঘর পড়েছে আগের দিকটায়। ভবিষ্যতে অশান্তি বাঁধবে না সুখ থাকবে সেটা পরের ব্যাপার, তবে এই বাড়ি তৈরি করতে যে কতটা ভুল সেটা আমরা 2 জনই আলোচনা করি। ভুল বললাম, 4 জনই আলোচনা করি, আমার হাজবেন্ড, আমি, আর ছোট জনের হাজবেন্ড আর সে। তা ওইসব না হয় বাদই দিলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেই আমাদের 2 জনের ঘরগুলো লম্বালম্বিভাবে পড়ে, অর্থাৎ সিঁড়ি দিয়ে উঠে সরাসরি আমাদের ঘরের দরজা। সেখানে কোনো কলাপসেবল গেট নেই বা কোনো আলাদা দরজাও দেওয়া নেই, অর্থাৎ কেউ যদি নিচে আসে তাহলে সে সরাসরি ওপরের ঘরে উঠে আসতে পারবে। কোনো কোনো বাড়িতে আলাদাভাবে সিঁড়ি দিয়ে ওঠার পর একটা পার্টিশন দেওয়া থাকে। এইখানকার মিস্ত্রিদের ভুল নাকি বাবা মার ভুল বলতে পারি না, তবে এটা বলবো
এই বাড়ি তৈরির পদে পদে অনেক ভুল আছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে আমি ওপরে চলে এলাম আমার মেয়েকে নিয়ে। হাজবেন্ডও এলো। ছোট জন্য দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আমিও শুয়েই পড়বো ভাবছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো না, মেয়েকে ঘুম পাড়িয়ে একটা গল্পের বই পড়ি। অনেকদিন পড়া হয় না, ওটা আমার অভ্যেস। রোজ রাতে শোবার পর একটু বই পড়ে শুলে মাথার ভেতরে বেশ কল্পনাগুলো আরো সুন্দরভাবে সাজানো যায়। অলিক কল্পনা আর কি। নিচে বাবা মা শুয়েছেন। দরজা বন্ধর শব্দ পেলাম। ওইটাই মেন দরজা। ওই মেন দরজাটা খুললেই সিঁড়ি দেখতে পাওয়া যায়, আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেই আমাদের বেডরুমগুলো দেখা যাবে। পাশেই একটা ছোট ঠাকুর ঘর আছে। ঠাকুরের সুন্দর বড় সিংহাসন আছে। সেখানে একজন মানুষের শোবার মতোই একটা খাটিয়া। দাদাকে শোবার কথা বলতেই সে এক চান্সে রাজি হয়ে গিয়েছিল এবং শুতেও চলে এসেছে খুব তাড়াতাড়ি। ও জানে আমরা একটু সকাল সকাল শুয়ে পড়ি, কারণ সকালের দিকে উঠতে হয়, কাজকর্ম থাকে অনেক। সকলকে গুড নাইট বলে আমি ওপরে এসেছিলাম। চুপ করে বসে বসে বই পড়ছিলাম। মেয়ে আর হাজবেন্ড অনেকক্ষণ আগেই নাক ডাকছে। কদিন ধরে মেয়েটা জ্বরে ভোগার জন্য শরীর বেশ খানিকটা দুর্বল ওর, তাই বিছানায় পড়েই ভসভস করে নাক ডেকে ঘুমো এসে। হঠাৎ নিচে বাসনপত্র পড়ার শব্দ শুনতে পেলাম। মা বাবা যেই ঘরে ঘুমান তার লাগোয়া ঘরটাই রান্নাঘর। সেখানে যাবতীয় রান্নার জিনিসপত্র থেকে শুরু করে বাবার গার্ডেনিং এর যাবতীয় ছুরি কাছি ওখানেই থাকে। সিলিন্ডারটা শোবার আগে বারবার বন্ধ করেছি কিনা দেখে ওঠা আমার অভ্যেস, কিন্তু রাত্রেবেলা দুধ খান বাবা মা। গতকালও সকালে যখন নেমেছিলাম মেয়ের খাবার তৈরি করতে, তখন দেখেছিলাম গ্যাসটা বন্ধ করেননি। বলেছিলাম মাকে, আজও আবার বন্ধ করেছেন কিনা কি জানি। হঠাৎ করেই মনে হলো রান্নাঘরের দরজাটা কুট করে খোলার শব্দ। খানিকক্ষণ চুপচাপ থাকার পর আমার চোখটা লেগে এলো। ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিচে নামতে হবে, মেয়ের জন্য খাবার তৈরি করতে হবে। ডাকাডাকি করলাম বাবা মাকে বারবার, কারণ ওনারা ওই মেন দরজাটা ভেতর থেকে না খুলে দিলে আমি রান্নাঘরেও যেতে পারবো না বা বাড়ির অন্য দিকেও যেতে পারবো না, কারণ সেই দিকের গ্রিলের তালা চাবি সবটাই বাবা মার কাছেই থাকে। আমার ডাকাডাকিতে বাড়ির বাদবাকি সদস্যের ঘুমটা গেল ভেঙে। আমি ঠাকুর ঘরে জানলাটা ভেতর থেকে বন্ধ দেখতে পেলাম। সেখান থেকে দাদা দাদা বলেও ডাকলাম। আমি জানি সে এসে রাত্রে ঘুমোবে নিশ্চয়ই। তাহলে এইবার একটু একটু করে মনের ভেতরে ভয়টা আমার চাগার দিতে শুরু করলো। এতক্ষণ ধরে বাবা মাকে ডাকছি, দরজাটা কেন খুলছে না? এইবার একে একে সকলে উঠে এসে দরজা পিটাতে শুরু করলো। আমরা প্রায় বন্দি অবস্থায় ঘরের মধ্যে আটকে। মেয়েটার খিদে পেয়ে গেছে, স্কুল তো ছুটি। আমি চা করব, মেয়ের জন্য খাবার করব, কেউ কি আমাদের ডাক শুনতে পাচ্ছে না? এমনকি বাইরে লোকজন যাতায়াত করছে। আমরা সিঁড়ি দিয়ে ছাদের ওপরে উঠে পাড়া প্রতিবেশী সকলকে ডাকার চেষ্টা করছি, কিন্তু কেউ কি কোনো শব্দ শুনতে পাচ্ছে না, আমাদের লক্ষ্য করছে না আমরা যে ডাকছি, চিৎকার করছি। হঠাৎ করেই চোখ গেল বাড়ির বাইরে উঠোনের ওপরে। সেখানে লাল রঙের কৌপিন পরে বসে রয়েছে দাদা। সামনে দিনের বেলায় কি যজ্ঞ করছে সে। তার পাশে অনেকগুলো ছোট্ট ছোট্ট পুতুল রাখা। এক একটা পুতুলের ওপরে এক একটা মানুষের মুখের ছবি বসানো। একদম সব থেকে ছোট্ট পুতুল যেটা, সেটা আমার কন্যার। আমি ওপর থেকে দেখেই বুঝতে পারলাম। একটা মাটির বাড়ি মতো তৈরি করা রয়েছে, যার চারদিকে লাল রঙের বেড়া দেওয়া, বোধহয় হাড়ের বেড়া। আর সেই হাড়গুলোতে
লাল রক্ত মাখানো। ছাদের ওপর থেকে দৃশ্যটা দেখেই বুকের ভেতরটা কেঁপে উঠল। এরপরে চোখ গেল সামনের দিকে। দেখলাম কতগুলো সন্দেহকুঞ্জা মার্কা লোক বাড়ির ভেতর ঢুকছে। ঢুকেই দাদার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে। দাদা হাত জোর করে তাদের কাছে কি সব যেন বলল। এটাও বলল যে মেন দরজা খুলে ওপরে উঠে যেতে। ওরা মেন দরজা খুলে ওপরে উঠে আসছে। ভীত সন্ত্রস্ত হয়ে আমরা সবকটা প্রাণী ছাদের ওপর উঠে ছাদের সিঁড়িঘরের দরজা বাইরের দিক দিয়ে বন্ধ করে রুদ্ধশ্বাসে বসে রয়েছি। কারণ ওই দরজাটা না খুললে ছাদে ওঠার কারো ক্ষমতা নেই। বাড়ির চারিদিকে 4-5টা নারকেল গাছ ছিল, কিন্তু বাড়ি তৈরি করার সময় সবকটা গাছ কাটা পড়েছে। কাজেই ছাদে ওঠার জন্য ওই দরজাটাই আগে দরকার। আমরা বুঝতে পারছি সবকটা লোক আমাদের প্রত্যেকের বেডরুমে ঢুকে সব জিনিস তছনছ করে খোলামেলা করছে, আলমারি, ড্রয়ার, সবটা। আমি বললাম, এসব কি হচ্ছে? প্লিজ কিছু একটা করো। চুপ, কথা বলো না। দেখছো না, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এমনই একটা কিছু হবে। বিশ্বাস করো, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। সন্দেহ যখন হয়েছিল তখন কিছু করলে না কেন? কি করে করতাম? মা কথা দিয়ে দিয়েছে, আমি করতাম কি করে বলো? এইবার সেই পায়ের শব্দগুলো আমাদের বন্ধ দরজার কাছে এসে লাগে। জোরে জোরে ধাক্কায় আর হুমকি দিয়ে বলে দরজা খুলতে। ভয়ের চোটে মেয়েটা কেঁদে ফেলেছে, আর মেয়ের কান্নার শব্দে ওরা আরো জেনে গিয়েছে যে আমরা সবকটা প্রাণী ওপরে। ওদের ডাকাডাকি করার পর যখন কেউ সাড়া দিল না, আমরা বুঝতে পারলাম ওরা সবাই নিচে নেমে গেছে। এবং নিচে নামার পরে যেটা ঘটল সেটা আরো বিপজ্জনক জিনিস। কোত্থেকে যেন মই জোগাড় করে নিয়ে এলো ওরা, এবং সেটা দিয়ে ওরা ওপরে উঠতে শুরু করছে। আমরা শুধু এটাই ভাবছি যে পাড়া প্রতিবেশী কেউ কি দেখতে পাচ্ছে না যে আমাদের বাড়ির ওপরে ডাকাতি করছে এরা? আচ্ছা, দাদা কেন এমন করতে গেল? আমরা কি দোষ করেছিলাম? নিজের হাতে রান্না করে খাইয়ে কি আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম? বাবা মা ওদেরই বা কি অবস্থা? আচ্ছা, ওরা ওরা কে কোথায় আছে? আমার ভাবনার ছেদ পড়ল যখন আমার মেয়েটাকে ওরা আটকে ধরল। মেয়েটা চিৎকার করছে ভয়ের চোটে। ওরা জানে বাড়ির সব থেকে ছোট্ট মানুষকে যদি অ্যাটাক করা হয় তাহলে বড়রা নিজেরাই সামনে এগিয়ে আসবে। একটা ছেলে ওই মই বেয়ে ওপরে উঠে আমার মেয়েটাকে ধরেছে, এমন ভাবে ধরেছে যেন আর একটু হলেই ফেলে দেবে সে নিচে। অসুস্থ মেয়েটাকে এমন করলে ও তো এমনিই ভয় পেয়ে যাবে। আমি বললাম, তোমরা কি চাও বলো, কি চাও? তখনই সিঁড়ির কাছে দাদার কণ্ঠস্বর শুনতে পেলাম। স্পষ্ট উচ্চারণ করে সে বলল, বর্ণালী, দরজাটা খোলো। আমার হাত দুটো অবশ হয়ে গিয়েছিল তখন বোধহয়। দরজাটা খুলতেই দেখলাম দাদার হাতে আমাদের সবকটা পুতুল, কিন্তু পুতুলগুলোকে সে যেমন ভাবে নাড়াচ্ছে আমরা ঠিক তেমন ভাবেই কাজ করছি। আমরা নেমে এলাম, যে যে যেখানে আলমারির চাবি লুকিয়ে রাখি ওদের হাতে সঁপে দিলাম। ওরা সর্বস্ব লুটে নিল। তারপর নিচের ঘরে, সেখানে গিয়ে দেখলাম বাবা মার মুন্ডু কাটা দেহটা পড়ে রয়েছে বিছানায়। রক্তে ভেসে যাচ্ছে চাদর, কিন্তু আমাদের চোখ থেকে এক ফোঁটা জল বেরোচ্ছে না, যেন অনুভূতিগুলো শূন্য হয়ে গেছে। দাদা আর ওর লোকেরা বাদবাকি যা কিছু ছিল সব কিছু লুটপাট করে নিল। সব থেকে বড় কথা, দিনের বেলায় ডাকাতি হয়ে যাচ্ছে অথচ কেউ টের পাচ্ছে না। যেন মনে হচ্ছে পাড়া প্রতিবেশী নিদ্রা গেছে বা এই বাড়িটাকে কেউ দেখতে পাচ্ছে না। তৎক্ষণাৎ আমার মাথায় খেললো বাড়ির চারিদিকে বোধহয় কোনো মৃত পশুর রক্তে ভেজা অস্থি মজ্জা দিয়ে বেড়া দেওয়া হয়েছে, কালো জাদু করা হয়েছে, যার ফলে এই বাড়ির অস্তিত্ব আশেপাশের এলাকার প্রত্যেক মানুষের কাছে শূন্য, অথবা তারা যা দেখছে তা আমরা দেখছি না। আমি বললাম, কেন এমন করলে বলো? তোমার যদি কিছু দরকার থাকতো তুমি তো বাবা মাকে সরাসরি বলতে পারতে। না, ওরা আমায় দিত না। দিত? হ্যাঁ, কি কি তোমার কি দরকার? আমার বাবা যখন মরে তখন এই 3 কাটা জায়গার ভাগ আমার মায়েরও ছিল, আমার দিদারও ছিল, কিন্তু সেসব তো মামা দেয়নি। হ্যাঁ, তোমার মামা তো দিতে চেয়েছে, এমনকি পিসিমণির যেই জায়গায় ঘর
সেই জায়গার ঘর তো বাবাই দিয়েছে। তাহলে তাহলে তুমি কিসের ভাগ আশা করো? তোমাদের বিয়ে, তোমার বোনের বিয়ে সবেতেই বাবা সাধ্যমতো দেবার চেষ্টা করেছে। তারপরেও তোমরা আমাদের সুখটুকু কেড়ে নিতে কেন এসেছো বলো? তুমি কেন এরকম করলে দাদা? আমার মেয়েটা করলো এক কাণ্ড। ছুটতে গিয়ে লাল কৌপিন বস্ত্র পরা দাদার পায়ের কাছে পড়ে বলল, মামা এমন কেন করলে মামা? মামা ওরা আমার পুতুলটাও নিয়ে নেবে। দেখতে পেলাম দাদার চোখটা জ্বলে উঠে আবার নিভে গেল। দাদা বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে, আমি দেখেছি। আমার মেয়েটাকে কোলে করে খুব একটা আদর যত্ন না করলেও পাড়া প্রতিবেশীর বাচ্চাকে বেশ ঘাঁটতে ভালোবাসে ছেলেটা। নিজের ছেলে বলে নেই তো কি হয়েছে, অন্যের বাচ্চার প্রতি দরদ দেখলেও বোঝা যায় সে সন্তান কত ভালোবাসে। আমার মেয়েটার কথায় দাদা তাকালো ওর বন্ধু বান্ধবের দিকে এবং ইশারায় বোঝালো, অনেক হয়েছে, এবার তোরা যা। আমার মেয়েকে কোলে নিয়ে বলল, কিচ্ছু হয়নি মা, তুই ভয় পাস না, এই তো ওরা এক্ষুনি চলে যাবে। ওরা ডাকাত? হ্যাঁ ওরা ডাকাত। এই যা, তোরা যা, কিন্তু বস এ বাড়ির দলিলপত্র ওসব কিচ্ছু লাগবে না। যা নিয়েছি নিয়েছি। আর যার সাথে আমার শত্রুতা ছিল তাকে নিজের হাতে খুন করেছি। শুধু খুন নয়, তাকে মা কালীর পায়ে সঁপে দিয়েছি। আর এইসবের জন্যই তো আমার এত বড় প্ল্যান করা। পাড়া প্রতিবেশী সকলেই জানে আমি দুঃস্বপ্ন দেখি, ভুল ভাল ভাবি। রাত্রেবেলা আমার ঘুমের মধ্যে কেউ একজন আমাকে অ্যাটাক করতে আসে। হ্যাঁ গুরু, প্ল্যানটা কিন্তু ভালোই। এসব প্ল্যান করবার জন্য তোরাও কিন্তু ঢ্যামনাগিরি আমার সাথে কম করিসনি। তোরাও আমায় সাহায্য করতে পারতি, বরং তোরাই আমাকে উস্কানি দিলি। মামার বাড়ি থাকতে আমার দুশ্চিন্তা কিসের? হ্যাঁ শালা ঢ্যামনার দল যত, তোদের ইন্ধনেই তো আমার এই অবস্থা। হ্যাঁ আমায় যেন তোমরা সবাই কি বলো? গান্ডু, ক্যাবলা। আমার বুদ্ধি কম? এখন তাহলে আমায় কি বলবে? বুদ্ধি কম নাকি অতি ধূর্ত চালাক? শিয়ালের থেকেও বেশি? কিন্তু আমারও একটা মন আছে, বিবেক বস্তু আছে। লোকের কাছে পাগল সাজতে হলো, সবাইকে বিশ্বাস দেওয়াতে হলো যে আমি সত্যিই কাউকে দেখে ভয় পাই। কেউ এসে আমার ঘাড়ের কাছে বসে থাকে। হ্যাঁ এটাও ঠিক করতে হলো, ওঝাকেও টাকা খাওয়াতে হলো যাতে সে এসে আমার বাড়ির সামনে একটু আমার সাথে কথাবার্তা বলে আর পাড়ার লোকে যাতে বিশ্বাস করে আমি সত্যিই ভুল দেখি, মানে আমার বাবার মতো আমি হচ্ছি। বাবাও যেমন বাড়ি ছেড়ে যাওয়ার আগে আমার মাকে ভুলবশত একবার মারতে গিয়েছিল, আর সেই রকম। আর সবই ঢ্যামনা চাল। তবে হ্যাঁ, আমি নিজের হাতে এগুলো কিছুই করতে চাইনি। তোরা তো আমায় বাঁচতে দিতি না, তোরাই তো শেখালি। আমার বেকারত্বের জ্বালানে মেটানোর জন্য এটাই একটা পথ। মামার বাড়ি ভারী মজা, সেখানে কিলচর পড়ে না। মামার কাছে আবদার করলে সব পাওয়া যায়। আচ্ছা আমি তো আবদারই করেছিলাম কালকে রাতে, বলেছিলাম মামা আমাকে 5 লাখ টাকা ধার দেওয়া, আমি নতুন করে ব্যবসা করব। আর ওদের কাছে আমার ধারে ডুবে গেছি আমি। আর সেই ভয়টাই আমি রোজ রাতে পাই, মনে হয় কেউ যেন আমার গলায় একটা কোপ মেরে দিল। ধারের টাকা দেওয়ার সময় পার হয়ে গেছে আজ বছর 5 হলো। সেই বিয়ের সময় ধার করেছিলাম, বউটাও নেই, টাকাগুলো দেবারও মুরদ নেই, মাও থাকে না। আমি যে ভেসে গেছি সর্বস্বভাবে। মামা থাকতেও মামা আমাকে উপকার করে না। এদিকে মামার কত বড় ব্যবসা, কত বড় বাড়ি গাড়ি সব, অথচ তাই তাই তুমি মেরে ফেললে ওদেরকে? জাস্ট মেরে ফেললে? আমার মুখ থেকে কথাটা বেরিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ মেরে ফেলেছি। তোমার কপাল ভালো তোমাকে মারিনি। তোমার এই মেয়েটার জন্য তোমাকে ছেড়ে দিয়েছি, আর তোমার বরটাকেও, নাহলে ওইটাকেও নিজের হাতে খুন করতাম। হ্যাঁ রে, তোকে আমি আমার ভয়ের কথা বলেছি, আর তুই সেটা সঙ্গে সঙ্গে তোর বাবা মার কাছে লাগানি ভাগানি করে দিলি। আমি তো ভেবেছিলাম তুই যখন ফিরে আসবি তখন তোর সঙ্গে একটু দেখা করব বাজারে, দেখা করে তোকে আমার ধার দেনার কথাটা খুলে বলবো। তুই তো আজকে থেকে কাজ করিস না,
নিশ্চয়ই ব্যাংকে মোটা অঙ্কের টাকাই জমিয়েছিলি। সেইখান থেকে না হয় দাদাকে কিছু ধার দিতি, আমি পরে শোধ করে দিতাম। তুই কি করলি? ভয়ের চোটে তোর বাবা মাকে আগে জানালি, আর জানিয়ে আমাকে ডেকে এনে যাচ্ছে তাই করে বলে আমার নাকি মাথা খারাপ, আমার নাকি ভূতে ধরেছে। দেখ এবার কিসে ধরেছে দেখ। আমি আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার মেয়েটা তখনও ওর কোলে। আমি বললাম, আমার মেয়েটাকে দিয়ে যাও। ওকে কেন নিয়ে যাচ্ছ? এই মেয়ে আমার তুরুপের তাস, হে আমায় কোটিপতি বানাবে। মানে? তোমার বাড়ি চারিদিক দিয়ে ঘেরা, তাই তোমরা যেগুলো দেখছো পাড়া প্রতিবেশীরা সেগুলো দেখতে পাচ্ছে না। তারা স্বাভাবিকভাবেই তোমাদেরকে দেখতে পাচ্ছে ছাদে ঘোরাফেরা করতে। হয়তো তোমার বাবা বাজারে গেছেন, মেয়ে স্কুলে গেছে, কিন্তু আদৌ তা হচ্ছে না। আমি পুতুলগুলোকে দিয়ে যেমন খেলাচ্ছি তোমাদের সঙ্গে ঠিক তেমনটাই ঘটছে। তোমার মেয়েকে নিয়ে আমি চিরদিনের জন্য চলে যাব, ওকে আমি আমার মতো করে বড় করব, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমার মেয়েটাকে দিয়ে যাও, তোমাদের যা খুশি নিয়ে যাও, আমার মেয়েটাকে দিয়ে যাও। দেখো আমি বেরোনোর পরই তোমরা থানায় যাবে, কেস করবে, তোমাদের বাবা মা খুনের জন্য আমি দায়ী, পাড়া প্রতিবেশীকেও তাই বলবে। আর আমার এই তন্ত্রমন্ত্র বেশিক্ষণ তো কাজ করবে না। আমি এই স্থান ত্যাগ করলে সেইটাও উবে যাবে। আর তোমার বাড়ির দিকে চারিদিক থেকে দেওয়া যে এই বেড়া, মায়ার বেড়া জাল, তা ভেদ করে যা সত্য হয়েছে সব মানুষের সামনে ধরা পড়বে। তোমার মেয়েটাকে নিয়ে গেলে তুমি সেটাও কাউকে বলতে পারবে না। আমি এখন কি করব? তোমার বাবা মার শরীরটাকে মাটিতে পুঁতে দাও। না, তা হয় না, চিৎকার করে উঠলেন আমার স্বামী। এই আস্তে কথা বল, তোর গলাটাও এক কোপে নামিয়ে দেবো। স্কাউন্ড্রেল, আগে যদি জানতাম তুই এরকম, তাহলে কি করতিস? তোকে ভেবেছিলাম তুই সরল সাদা ছেলে, ভয় পাস, বোকা। তোর বোকামির জন্য তোর সংসার হয়নি। এখন দেখছিস কত বড় ঢ্যামনা না। কি করব বল? আমারও তো পেট, ভয় তো আমারও লাগে। আর ওরা আমাকে সত্যি ভয় দেখিয়েছে। আমি যদি ধারের টাকা শোধ করতে না পারি তাহলে ওরা আমাকে সত্যিই কুপিয়ে মারবে। তোর বাবা তো পারতো বল দিয়ে দিতে, তাহলে কিচ্ছু হতো না। আমি রাতে চুপ করে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে সকালবেলা তোর বাবার কাছ থেকে নগদ 5 লাখ টাকার চেকটা নিয়ে চুপচাপ কেটে পড়তাম। কেউ টের পেত না, তোরাও টের পেতি না। কি দরকার ছিল চিৎকার চেঁচামেচি করার, আমাকে বকাবকি করার, বাড়ি থেকে আমাকে বার করে দেবার, হুমকি দেবার? হ্যাঁ কেন? এই বাড়ি তো আমার দিদার, আমারও ভাগ আছে এখানে। হ্যাঁ, কিচ্ছু ভাগ নেই এখানে। এই জায়গা সব আমার বাবার ছিল, বাবা তো আর নেই। হ্যাঁ, জায়গা ও নিয়ে তোরা থাক, যা নিয়েছি তা দিয়ে আমার বেশ কদিন চলবে। তারপর আবার কি? আবার তোর কাছে ফিরে আসবো, তোদেরকে মায়া জালে বাঁধবো, আর এইভাবেই তোদেরকে লুটবো। না, আমার মেয়েটা। আমি চিৎকার করে মেয়ের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে কান্না করছি। আর ওরা আমার মেয়েটাকে নিয়ে মিলিয়ে যাচ্ছে রাস্তায়। আমি বুঝতে পারছি আমার বাড়ির চারিদিকে যে মায়ার বেড়া ওরা দিয়েছিল সেই বেড়াও একটু একটু করে মুক্ত হচ্ছে। পেছনের বাড়ির প্রতিবেশীরা চিৎকার করে জিজ্ঞেস করছে, কাঁদছো কেন, কি হয়েছে? তার মানে সত্যি ওরা এবার দেখতে পাচ্ছে। আমি চিৎকার করে বললাম, আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে, ওই দেখো। এই কি রে, কাঁদছিস কেন? এই মা কি হয়েছিল? সেই থেকে তোকে ডাকছি চিৎকার করে, বলেছি না দুপুরবেলা ঘুমোবি না, বোবায় ধরে। উঠে পড় মেয়েটা। এগুলো তুমি কি বলছো মা? বোবায় ধরা মানে? তোকে বোবায় ধরেছে। কখন থেকে ছোট আর আমি তোকে ডেকেই চলেছি, আর তুই সোজা হয়ে শুয়ে রয়েছিস। পায়ের বুড়ো আঙুলের সঙ্গে মস্তিষ্কের কানেকশন হলে তুই জানিস না মানুষ অন্য জগতে প্রবেশ করে? এটা খুব খারাপ। ফিরে আসতে চাইলেও ফিরে আসা যায় না, প্রচন্ড প্রবলেম হয়। তখন বলেছি না ইষ্টনাম করতে। মা আমার মেয়েটা। তোর মেয়ে তো স্কুলে, খোকা তো এখন আসেনি। বলছি মা, দাদা খেতে এসেছিল, ওকে আমরা বলে দিয়েছি তুমি এখানে 3 বেলা খাও, কিন্তু ঘুমানোর বন্দোবস্ত বাবা তোমাকে অন্য জায়গাতেই করতে হবে। বন্ধু বান্ধবের বাড়ি ঘুমিয়ে যদি তুমি শান্তি পাও তাই করো। জানো দিদি, বর্দার মাথাতে একদম গেছে। বলল, ছোট জন বলে কি না, ওকে কে ডাকে, কে ওর ঘরে আসে, ওর কাছে বসে থাকে। মাথাটা পুরো গেছে, হ্যালুসিনেশনে ভুগছে।
বাবা তো স্পষ্ট বলে দিল, বন্ধু বান্ধবের কাছে শুয়ে যদি কোনো ভূত না আসে তবে সেখানেই শান্তি পাও, তাই করো। বাবা এও বলেছে, ওসব ভূত টুত বুজরুকি দেখিয়ে মানুষের বিপদ করতে এদের বেশি সময় লাগে না। তাছাড়া কালু, ওকে যদিও বিশ্বাস করতে পারি, কিন্তু ওর বন্ধু সঙ্গকে মোটেই বিশ্বাস করতে পারি না, কারণ ওরা সূচাকের ছেলে পেলে নয়। কে মাথায় কি যুক্তি দিয়েছে, কি মন্ত্রণা দিয়েছে, ওকে ভূতে ধরেছে বলে ভয়ের চোটে রাত্রেবেলা দরজা হাওদা করে খুলে কোথায় না কোথায় পালাবে, তারপর আমার সংসারটা একদম ছাড়খাড় হয়ে যাক, তাই না? সুখের সংসার, তার উপরে ওর ঘাড়ে কোন প্রেতিনি চেপেছে, সেও যদি এখন আমার বসত ভিটেতে এসে বাসা বাঁধে, তাহলে আমার এতগুলো পরিবার, এতগুলো পেটের কি হবে তখন? সব শোয়াশুই হবে না। মামার বাড়ি এসেছ, খাও, নিজের বাড়ি গিয়ে বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ঘুমাও, ওতেই শ্রেয়। আর দাদা, দাদা কি বললো? সে তো প্রথমে বলছিল এখানেই থাকবে, রাজিও হয়ে গিয়েছিল, এমনকি নিচে মাদুর পেতে শোবে। কিন্তু তোর বাবার মুখে যখন ওই কথা শুনলো, ওর মুখটা কেমন হয়েছিল মা? মুখটা একটু অন্য রকমের হয়ে গিয়েছিল, দেখে মনে হচ্ছিল মুখ থেকে সব রং চলে গিয়েছে। কিন্তু তোর বাবার কথায় যুক্তি আছে রে, ভেবে কাজ করতে হয়, করার পরে ভাবলে চলে না। আমিও চুপ করে দীর্ঘশ্বাস ফেললাম। ছোটজন বললেন, চলো দিদি, খেয়ে নাও, আমিও তোমার জন্য খেতে পারিনি। বাপরে বাপ, যা বোবায় তোমায় ধরলো! তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান সব যেন একই সঙ্গে দেখে ফেললে। চলো দেখি, চলো। আমি মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করে তার পায়ে মাথা নত করলাম। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।